অবশেষে সেনাপ্রধানের কাছে পদত্যাগ করে দেশ ছাড়লেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমেরিকা যায়, গেলেই নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে, তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নিবে। এটা নিয়ে খুব আতঙ্কের ভিতরে আছে। আবার আওয়ামী লীগের দু একজন লোকজন নাকি ভেঙচি কাটাও শুরু করেছে যে গেলেই আবার ধরবে। তো আজকে একটা খবর দেখছি, প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ। আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন, এই জন্য কিন্তু প্রতিদিনই কিন্তু আওয়ামী লীগ এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা সভা সমাবেশ করছে। এর আগমনের বিরোধিতা করে অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারাও কিন্তু সভা সমাবেশ এখানে করেছে এই মুখোমুখি হওয়ার। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা খবর। প্রিয় দর্শক বন্ধুরা, ডক্টর ইউনূস পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে এবং শেখ হাসিনাকে সেই সাথে সাথে রাষ্ট্রপতি শেখ হাসিনার যে প্রধানমন্ত্রীর একটা দায়িত্ব আছে, শেখ হাসিনাকে সেই দায়িত্বটা দিচ্ছে। দিল্লিতে বসে শেখ হাসিনা অট্ট হাসিতে মেতে উঠছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্যগুলো জানতে পারবেন। আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। আমাকে গতকালকে আমার চুয়াডাঙ্গা গ্রামের বাড়ি থেকে একদম সহজ সরল আর কি গ্রামের এক ছেলে, সে আমাকে ফোন করেছে। ফোন করে তারপরে বলল যে এরকম এরকম শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমেরিকা যায়, গেলেই নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে, তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নিবে। এটা নিয়ে খুব আতঙ্কের ভিতরে আছে। আবার আওয়ামী লীগের দু একজন লোকজন নাকি ভেঙচি কাটাও শুরু করেছে যে গেলেই আবার ধরবে। তো গেলে কি করবে? শেখ হাসিনা আবার আসবে, এসে তারপরে ধরেন গণভবনে আবার ঢুকবে, মেরামত করবে, মাছ ছাড়বে, হাঁস পালবে, শাকসবজি আবার ফের লাগাবে, আবার ফের আগের মতো প্রধানমন্ত্রী হবে তিনি। প্রজেক্ট এক এক উন্নয়নের নামে প্রজেক্ট করবে, সেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আবার নিজের আত্মীয় স্বজন দলের লোকজনকে নিয়ে বিদেশে পাচার করবে। মানুষজন কোনো কিছু বলতে গেলেই তাদেরকে ধরে ধরে গুলি করবে, মারবে, লাশের উপরেও অত্যাচার করবে। এটা হচ্ছে তাদের আবার ফের স্বপ্ন। তো লজ্জা শরম তো কিছু থাকা উচিত, তাই না? এই যে মানুষ, ধরেন আওয়ামী লীগের লোকজনকে আপনি এখন দেখেন, এত বড় ঘটনা এখন হয়তো আমাদের কাছে খুব বড় কিছু মনে হচ্ছে না। আমরা তো বিশাল এক ইতিহাসের অংশ। এই যে আপনি গণভবনে দেখেছেন না, যে যারা গণভবনে ঢুকে এই যে হাসিনার সায়া ব্লাউজ নিয়ে টানাটানি করলো, এটা কিন্তু বিশাল ইতিহাস। আমি জানি না যে মানে পৃথিবী এই ভার্চুয়ালি কতদিন চলবে, যতদিন এই প্রযুক্তি থাকবে, ফেসবুক, ইউটিউব এগুলো যতদিন থাকবে ততদিন এটা হিস্ট্রি। পৃথিবীর বাংলাদেশে যতদিন এই পৃথিবী বেঁচে থাকবে, বাংলাদেশের মানুষ সেগুলো মনে করবে এবং বলবে চুরি পাবে, এত স্বৈরাচার একটা মানে অত্যাচারী একজন শাসক ছিল, যার ভাত রান্না করার পরে সেটা খাওয়ার সময়টাও দেয়নি, জনগণ ঝাড়ু দিয়ে তারাই বের করে দিয়েছে। একটু একটু করে তারপরে তারা মানে বের হওয়ার চেষ্টা করছে। তো সেই বের হতে গিয়ে একজনের একটা ভিডিও দেখলাম, সে বলছে মানে পিছনে তার ভিডিওর ইয়েতে ব্যাকগ্রাউন্ডে আপনার স্যাড মিউজিক লাগিয়েছে, মিউজিক লাগিয়ে তারপরে বলছে প্রধানমন্ত্রীর বের হয়ে যাওয়ার সেই সময়টুকু সেটা কেমন ছিল। শেখ হাসিনা নাকি যাবেই না, তাকে জোর করে সবাই বুঝাচ্ছিল সে যাবে না, এই দেশের মানুষকে রেখে সে নাকি যাবে না। এরপরে শেখ রেহানা তাকে বুঝাইলো, বললো যে আমার বাবার মতোই অবস্থা করতে চাচ্ছিস তুমিও কি বাবার মতো মরতে চাও, জীবন দিতে চাও, চলো জীবনটা বাঁচাও। তাকে নাকি বুঝাই টুঝায় তারপরে হেলিকপ্টার। শেখ হাসিনারে তো দেখে মনে হইলো যে মানে লুঙ্গি উদাম করে তারপরে দৌড় দিলে যে অবস্থা, তো ওইভাবে দৌড়ায় হেলিকপ্টারে উঠতেছে। আমরা তো সেই ভিডিওগুলো তো এখন দেখছি। এটা এখন তারা নানান ধরনের ন্যারেটিভ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে। এখন এই যে বাংলাদেশের মানুষ এইভাবে তাদেরকে জুতা পেটা করে তারপর বের করলো, মিনিমাম আওয়ামী লীগের লোকজনের ভেতরে আপনি দেখছেন যে কোনো অনুশোচনা আছে, কোনো অনুতপ্ত হচ্ছে যে ওকে আমরা একটা ভুল করেছিলাম, সেই ভুলটা সংশোধন করতেছে। ওদের এখনো কথাবার্তা, ওরা আবার দেশে আসবে, আবার সেইভাবে খাবে। 5 তারিখে যেদিন শেখ হাসিনা দেশ থেকে বের হয়, সেদিন কি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূস তো সেদিন বাংলাদেশে ছিল না, সে তো দেশের বাইরেই ছিল। তো শেখ হাসিনা পলাইলো কেন? এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বের হবে আর আপনি চট করে ঢুকে যাবেন, আপনার লোকজন এই স্বপ্ন দেখে। এগুলো শেখ হাসিনার শয়তানি। 2 দিন পর পর নিজে ফোন রেকর্ড করে সেটা ছাড়ে তারপরে বুঝায়। আর তো বলার তো জায়গা নাই। এখন তো মনে করেন শেখ হাসিনা যদি কোনো গণমাধ্যমে কোনো কিছু যদি পাঠায় বা বক্তব্য যদি পাঠায়, তাহলে তো পাশার চামড়া উঠাই দিবে। কোনো টেলিভিশন তো আর ওই ঝুঁকি নিতে যাবে না। তো শেখ হাসিনাকে বলবো, আমার বাংলা এডিশন নামে যে নতুন পোর্টাল চালু হয়েছে, আমার ফেসবুক, ইউটিউব আছে, বাংলা এডিশনে যাবেন, আমার কাছে পাঠান, আমি চালাবো। আমার কিন্তু ওই ভয় নাই, কারণ আমি তো এতদিন আপনার দালালি করিনি। আমি চালাইতে, আমার কাছে দিয়ে আপনার যা যা বলতে মন চায় ম্যাডাম আপনি দিয়ে, আমি চালাবো। এখন এই শেখ হাসিনার কোনো বক্তব্য চালাইতে পারে না, ও নিজে নিজে ফোন রেকর্ড করে তারপরে পাবলিকের মাঝে একটা উত্তেজনা তৈরি করে। তো উত্তেজনায় যদি আওয়ামী লীগের লোকজনের স্বপ্নদোষ হয়েও যায় না, লাভ নাই তো।
আপনি তো আসতে পারবেন না। আপনার একটু মাথার ভেতরে একটা মিনিমাম মানে কমন সেন্স থাকা দরকার, যে আপনাকে শেখ হাসিনা যখন বলছে চট করে ঢুকে যাব, ওই দিনও 2-3 জন বর্ডারে গিয়ে ধরা পড়লো। তো তারা পালাচ্ছে কেন? সে তো চট করে ঢুকে যাবে, তো তারা পালাচ্ছে কেন এখনো? এটা বুঝতে হবে যে তাকে এই দেশে আসার সুযোগ না দেওয়ার জন্য যা যা করা সেটা শুধুই ডক্টর মোহাম্মদ ইউনূস আর বাংলাদেশের ছাত্ররা, জামাত, বিএনপি মিলে করেনি। এটার জন্য অনেক উচ্চ পদস্থ শক্তিশালী হয়ে মানে কি বলবো যে আন্তর্জাতিক যে শক্তি, সেই শক্তি এটার পেছনে কাজ করেছে। এমনি এমনি শেখ হাসিনা দেশ থেকে বের হয়ে যায়নি। তো এই আজাইরা স্বপ্নদোষ, এই স্বপ্ন দেখে তারপরে স্বপ্নদোষ করে লাভ নেই, কারণ শেখ হাসিনা ঢুকতে পারবে না। আর শেখ হাসিনা যদি ঢুকতে চায়, আমরা তো চাই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকুক। এখন তারা তো দরকার বাংলাদেশে। এই যে $103 বিলিয়ন যে বৈদেশিক ঋণ রেখে গেল, এই যে একের পর এক এই বিভিন্ন ঘটনায় মানুষকে যে খুন করেছে, গুম করেছে, সালমান এফ রহমান, তারপরে এস আলম সহ যাদেরকে ক্যাশিয়ার বানিয়ে কয়দিন আগে যে জাফরুল্লাহ চৌধুরী, মিডল্যান্ড ব্যাংক ট্যাঙ্ক, এগুলো যে বাংলাদেশটাকে যে একদম ঝাঁঝরা করে দিয়েছে, এটার জন্য তো আমাদের দরকার তাকে। আমরাও তো চাই শেখ হাসিনা দেশে আসুক, আসতে বলেন। কিন্তু আপনারা স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনা আসবে, আবার আওয়ামী লীগ ওইভাবে ক্ষমতায় আসবে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারপরে আপনাদেরকে ক্ষমতায় বসাবে। যেমন সালমান এফ রহমানের দাড়ি ছিল, দাড়ি কাটছে। মানিকের দাড়ি ছিল না, দাড়ি রাখার চেষ্টা করছিল। ওই শ্যামল দত্তর দাড়ি গোপটোপ ছিল, দাড়ি গোপটোপ সব কেটে ফেলেছে। কারোর দাড়ি ছিল, দাড়ি রাখে, কেউ দাড়ি ছিল না, সে দাড়ি কাটে। মানে এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। আপনাদের নেতাদেরকে দেখে মিনিমাম কোনো হয় না। এখন আপনি চিন্তা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আসবে আর আপনারা দেশটা দখল করে ফেলবেন। আপনার সেনাবাহিনীকে যা জিজ্ঞেস করেন, শেখ হাসিনার ঘরের আত্মীয় সেনাপ্রধান, তিনি কেন পারেন নাই 5 তারিখে শেখ হাসিনাকে বাঁচাইতে? শেখ হাসিনা তো বাংলাদেশে যদি গৃহযুদ্ধ লেগে যেত, ভারত বাংলাদেশে অ্যাটাক করবে, সেটা তো শেখ হাসিনা নিজে চেয়েছে। এটা ইন্ডিয়ান পত্রিকা, একদম মেইন স্ট্রিমের বিশাল বড় আন্তর্জাতিক গণমাধ্যম, তারা বলেছে যে লাস্ট 45 মিনিটস অফ শেখ হাসিনা, সেই জায়গায় তারা যে ডেসক্রিপশন দিয়েছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময় শেখ হাসিনা কি করেছে। শেখ হাসিনা সেনাপ্রধানকে ফোন করেছে, পুলিশ প্রধানকে ফোন করেছে, অমিত শাহকে ফোন করেছে, তারপরে ওইদিকে কি বলে ওদের চাওয়ালাকে ফোন করেছে। কেউ তার কথায় সায় দেয়নি। তিনি বলেছেন যে আমি শেষ পর্যন্ত দেখতে চাই। এসএসএফ কে নিয়েও সে থাকতে চেয়েছে, যে এসএসএফ দিয়েও সে চেষ্টা করবে যে গণভবনে সে টিকে থাকতে। তাকে কেন থাকতে দেয়নি এটা বুঝবেন না আপনারা? তো সামনে পরিস্থিতি যেটা এখন হচ্ছে, যে যা যা ঘটছে, আমার কাছে আমি খুব কমফোর্ট ফিল করি না এই বিষয়গুলোতে। কিন্তু আওয়ামী লীগ আবার আসবে, এসে আবার ক্ষমতায় বসা যাবে, বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধতে পারে। শেখ হাসিনার আওয়ামী লীগ আবার ফের আজকে একটা খবর দেখছি, প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ, তাদের ছবিও প্রকাশ করা হয়েছে। এখানে খবরে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান। ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের যেই অধিবেশনে যোগদানের জন্য আগামীকাল সোমবার মানে কালকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা। ২৭শে সেপ্টেম্বর তার উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধানের নিউ ইয়র্ক সফরের প্রাক্কালে আজ রোববার তার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান। এইটা দেখে আমার কিছু প্রশ্ন দর্শক উদিত হয়েছে, আমি আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করি। সেটা হলো যে সাধারণত মানে গুরুত্বপূর্ণ কোনো অধিবেশনে বা বিদেশ সফরের আগে বা পরে প্রধান উপদেষ্টা মানে হচ্ছে তিনি হচ্ছেন প্রধানমন্ত্রীর পদমর্যাদায়। তো প্রধানমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে যাচ্ছেন এবং এই সরকারের এটা প্রথম বিদেশ সফর এবং গুরুত্বপূর্ণ একটা সফর। এবং এই সফরের ব্যাপারে আপনারা জেনেছেন যে জো বাইডেন তিনি নিউ ইয়র্কে যে আসছেন, এসে তিনি সাধারণ পরিষদের অধিবেশন চলার কোন একটা ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তো এটা বাংলাদেশের কোন সরকার বা রাষ্ট্রপ্রধান এই সুযোগ পাননি, যেটি পেতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এরকম একটা গুরুত্বপূর্ণ যে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়া উপলক্ষে বাইডেনের সাথে সাক্ষাৎকারটা এখন কিন্তু রাজনীতির অঙ্গনে মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়া, ভাষণ দেওয়া এটা গুরুত্বপূর্ণ তেমনটা না, যতটা গুরুত্বপূর্ণ জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ। জো বাইডেনের সাক্ষাৎ মানে পুরো আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, ভবিষ্যতে বাংলাদেশকে সহযোগিতা করা, এইসব বিষয়ে প্রাধান্য পাবে। তো সেই অবস্থায় প্রধান উপদেষ্টার কাছে আসছেন জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান। আমি নিজে অনেকটা সারপ্রাইজ, তবে আমি এতটা সারপ্রাইজ হইনি, কারণ আমি যখন ছাত্র জীবনে রাজনীতি করছি, আমরা তৎকালীন প্রেক্ষাপটে রাজনীতির সময় আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আমাদের বন্ধুবান্ধব লেভেলে যারা রাজনীতি করতো, আমাদের মধ্যে একটা জিনিস ছিল কি, রাজনীতির সময় রাজনীতি আর এমনিতে বন্ধুত্বের জায়গাটাতে ঠিক ছিল। তো যার কারণে ছাত্রদল বলেন, ছাত্র শিবির বলেন, তাদের ইন্টারনালি অনেক কিছু জানার আমার আসলে সুযোগ হয়েছে। আজকের দিনে আপনারা যখন দেখছেন কেউ কেউ বলছে যে 152 জন সমন্বয়কের মধ্যে 108 জনই ছাত্র শিবিরের। আরও বড় বিষয় হচ্ছে এই টোটাল আন্দোলনকে যারা
সফলতায় রূপ দিয়েছে, সেখানে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন সেক্টরে এখন যাদের নাম পরিচয় প্রকাশ হচ্ছে, বড় বড় সমন্বয়কদের পদ বলেন বা আন্দোলনকে মোটিভেট করার জন্য বলেন, প্রধান উপদেষ্টা নাহিদ থেকে, নাহিদও কিন্তু আপনার শিবিরের সাথে কানেকশনটা দিয়ে ডিবি অফিসে গেছিল, বুঝছেন, শিবিরের সেক্রেটারির সাথে আজকে আমি একটা ভিডিওতে এটা বলেছি, এমনকি এটা তথ্য প্রমাণ সহ। তো তার মানে শিবিরের মধ্যে কিছু জিনিস আছে, বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যে কিছু জিনিস আছে, যে জিনিসগুলো আমি হলফ করে বলতে পারি এটা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে নাই, বিএনপির মধ্যে নাই। তো তিনটা জিনিস বিএনপিরও জামাত থেকে শিক্ষা নেওয়া উচিত বা সচেতন হওয়া উচিত, যেই তিন জিনিস জামাতের গোপন রহস্য বলে আমি মনে করি। নাম্বার 1, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, এই তিনটা সংগঠনকে যদি আপনি একটু লাড়াচাড়া করেন তাহলে একটা জিনিস দেখতে পাবেন, ছাত্রলীগ এবং ছাত্রদলের মধ্যে একটা জিনিস কমন আছে, আমরা হালকা শেষরামি করি, আমরা চান্দাবাজি করি, মারামারি করি, গুন্ডামি করি, ইফটিজিং করি, অনেক কিছু করি, নামাজ টামাজের ওইরকম ইয়া নাই, সবাই না, বাট ম্যাক্সিমাম, যেহেতু আমরা মেজরিটি নিয়ে কথা বলছি। কিন্তু এই দিকে শিবির একটা আলাদা। আপনি বাংলাদেশের কোথাও আমার ধারণা ওইটা দেখাইতে পারবেন না যে শিবিরের পোলাপাইন ইফটিজিং করে কলেজে কোনো মেয়েকে। শিবিরের ছেলেরা আপনি দেখবেন যে শিবিরের মিছিলে যেই মানুষগুলো থাকে এদের মধ্যে সবাই ছাত্র। আমাদের ছাত্রলীগ, ছাত্রদলের মধ্যে এলাকার গুন্ডা পান্ডা বা টোকাই শেষরা এগুলো পাওয়া যায়, শিবিরে কিন্তু পাওয়া যায় না। তারা প্রকৃতপক্ষে ছাত্রদেরকে নিয়ে ছাত্র রাজনীতিটা চালায়। ইভেন ক্যাম্পাসের মধ্যে গুন্ডামি, চান্দাবাজি অথবা ধরেন বিড়ি সিগারেট মদ গাঞ্জা খাইয়া যে একটা ভাবসাব আমাদের বাকি দলগুলোর মধ্যে আছে, এটা কিন্তু ছাত্র শিবিরের মধ্যে নাই। ইভেন তারা এই যে একটা প্রথম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেমন আওয়ামী লীগের নষ্ট করছে কি ছাত্রলীগ, বিএনপির এই মুহূর্তে নষ্ট করবে ইন ফিউচার আবার দেখবেন এই ছাত্রদলই, কারণ এই গ্রুপটাই সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে রাজনীতির মাঠে। আবার জামাতের যে পরিচ্ছন্নতার জায়গাটাকে ক্লিয়ার করে, মানে স্টুডেন্ট লেভেলে, এটা হচ্ছে জামাত। এই যে এত কিছুর পরেও ছাত্র শিবির তারা তাদের সাংগঠনিক কর্মকাণ্ড বড় আকারে রাখছে, এটার মেইন কারণ হচ্ছে তাদের যে মূল ফাউন্ডেশন একটা ছাত্র শিবির। এখানে এমপির ভাতিজা, চেয়ারম্যানের অমুক সাহেবের ভাই, এগুলা কিন্তু এদের এই দলীয় যে সিস্টেম এটার মধ্যে নাই। তারা যেই ছেলেটা একদম গ্রাম পর্যায়ে থেকে উঠে এসে যোগ্যতা দিয়া ছাত্র শিবিরের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে, ক্যাম্পাস টু কলেজ যে কোনো জায়গায় তারা কিন্তু তারাই বানায়। এটা হচ্ছে একটা জিনিস যেটাতে আগামী দিনে বিএনপিকে সচেতন থাকতে হবে, যে ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি বা বিভিন্ন পদ পদবিতে তাদেরকেই বসাবেন যারা প্রকৃতপক্ষে রাজনীতিকরা এই পদটার দাবিদার। যদিও লেজুর ভিত্তিক আওয়ামী লীগের মতন বসানো শুরু করেন তাহলে আপনাদের জন্য কিন্তু এই ছাত্রদলই আপনাদের ধ্বংসের কারণ হবে। নাম্বার 1। এবার আসেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই তিনটা জায়গাতেও জামাতের একটা আলাদা ভূমিকা আছে। আপনি দেখবেন জামাত তাদের নিজস্ব এতগুলো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান তৈরি করে রাখছে, যে একটা ছেলে যদি ছাত্র শিবির করছে, পড়াশোনা করছে, মাস্টার্স পাস করছে, তারপর তার একটা চাকরির গ্যারান্টি তার দল তারা দিচ্ছে। কেন? তাদের প্রতিষ্ঠান আছে। কিন্তু একই দৃশ্য আপনি বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপির মধ্যে ওই সরকারি চাকরিতে রিকমেন্ডেশন, সরকারি চাকরি তার নিজস্ব প্রতিষ্ঠান না, এগুলা কিছু করে, কিন্তু প্রকৃতপক্ষে নিজেরা এমনভাবে কোনো রকম প্রতিষ্ঠান দাঁড়া করে নাই যে এই প্রতিষ্ঠানগুলো সব আওয়ামী লীগের বা বিএনপির, যে একটা ছেলে পড়াশোনা দিন শেষে তার জন্য সম্মানের সহিত 5টা টাকা ইনকাম করে ভাত খাওয়ার জন্য যে রাস্তাটা, এটা কিন্তু নাই, যেটা জামাত করে রাখছে। আগামী দিনে বিএনপিরও উচিত যে তারা যদি তাদের দলের মান সম্মান বাঁচাতে চায়, এখন একটা ছেলে যদি কামাই টামাই না থাকে, সে ভাই এলাকাতে ধান্দামি করবে, অমুক নেতা বিচি নেতা সাইজা ঘুরে, তো মানুষের কাছে দলটার বদনাম হয়। যেখানে জামাত কিন্তু তাদের এই অ্যাক্টিভিটিসটার মাধ্যমে একটা বড় জায়গা তৈরি করে রাখছে। আমি মনে করি এটা তাদের একটা গোপন সিক্রেট রহস্য। নাম্বার 3 সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা নাম্বার 3টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনটা? দেখেন আজকে আওয়ামী লীগ বাংলাদেশে নাই। আজকে আমি নিজে একটা ভিডিও দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার একজন নেত্রীর, তিনি তার যে অভিমানের কথা বলছেন যে দলের কেউ খোঁজ রাখে না, মামলা খাইলাম, বাচ্চাগুলা কই, আমি কই আছি, হ্যাঁ, মানে এই যে অভিযোগ, শুধু তার একার না, আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা সুন্দর জিনিস আছে, বাট এটা ভালো না। কোনটা? বিপদে পড়লে নেতারা পালাই যায়, আর মনে করেন বিদেশ টিদেশে বসে থাকে, আবার যখন দল ক্ষমতায় আসার সময় সব পুরো পাখির মতন আসে, আইসা মাঠ দখল করে। কিন্তু এই যে লম্বা সময়ের মধ্যে এই যে নেতা কর্মীগুলো যারা মামলার শিকার হচ্ছে, হামলার শিকার হচ্ছে, নিজেরা নিজেদের বাড়ি ঘর, জায়গা জমি, শ্বশুরবাড়ির সম্পদ বিক্রি করে এই মামলাগুলোকে চালাইতে হয়। কিন্তু বিপরীত দৃশ্য জামাতের মধ্যে একটা ফান্ড আছে, সম্ভবত বাইতুল মাল এটারে বলা হয়, না কি নামে আছে জানি না। এখানে হচ্ছে কি, তারা একটা সিস্টেম করে রাখছে, তাদের কোনো কর্মী যদি দলীয় কোনো কর্মকাণ্ডের কারণে জেলে যায়, ওই কর্মীটার যদি পরিবার থাকে, তার পরিবারের যাবতীয় খরচ যতটুকু তারা পারে বহন করে। ইভেন এই কর্মীটার যে মামলা লড়ার বিষয়টা, সেটা শতভাগ তাদের সংগঠন বহন করে, যার কারণে একজন কর্মী জেলে গেলেও তার পরিবার নিয়ে চিন্তার বিষয় হয় না। আমাদের আওয়ামী লীগ বিএনপির মধ্যে একবারে নাই তা না, আছে, তবে সেই পরিমাণটা খুবই কম, এগুলার গতি হয় না। এমনকি জামাতের মধ্যে যারা ধরেন একটা লেভেলে গিয়ে পৌঁছায় যায়, আবার সরকারি বেসরকারি যেই জায়গাতে যাক, তারা তাদের দলকে একটা ফান্ডিং করে প্রতি মাসে, আবার তাদের প্রতিষ্ঠানে চাকরি করুক, বাহিরে করুক, বিদেশে থাকুক, দেশে থাকুক। এই টাকাটা কেন? এই টাকাটা হচ্ছে ওই টাকাটা যে নিজের দলের কোনো একজন কর্মী, আমরা ভাবি যে আমরা বিদেশ আছি, আমরা তো আর কিছু করতে পারতেছি না, আওয়ামী লীগ বিএনপি ওয়ালারা ভাবি, কিন্তু জামাতের তারা ভাবে উল্টা, তারা ভাবেন আমরা বিদেশ আছি, আমরা টাকা দিয়ে সহযোগিতা করা দরকার, টাকা দিচ্ছি দলরে, দল এই টাকাটা প্রকৃতপক্ষে যে কর্মীটা জেলে আছে তার জন্য খরচ করে, তার পরিবারের পিছনে খরচ করে। এখন একজন কর্মী এর থেকে বেশি কি চায়? জামাতের মধ্যে এই যে গোপন রহস্যগুলো, সেখানে মেধার মূল্যায়ন করা হয়, যোগ্যতার মূল্যায়ন করা হয়। ভাই আমি আওয়ামী লীগ করলে এই কথাগুলো না বলে তো সুযোগ নাই, তাই না? আগামী দিনে বিএনপির জন্য আমরা এগুলো বলছি কেন? সামনে বিএনপি হয়তো বা ক্ষমতায় আসবে অথবা জামাত। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে যতক্ষণ এই 3টা জিনিস পরিবর্তন করতে না পারবে, ততক্ষণ আপনার কাছে মনে হয় না যে জামাতের স্বাধীনতার মধ্যে এত ঘোর বিরোধিতা, এটা তো অস্বীকার করার সুযোগ নাই। 71 সালে জামাত যে কাজ করছে এটা ক্ষমারও যোগ্য, এটা বাস্তব। তবে এখন যারা জামাত করে, 71-এ যারা জামাত করছে এটা আবার আলাদা। যেমন ধরেন সেই গোলাম আজমের ছেলেরই জামাত সাইড করে ফেলছে, এখন একটা নতুন টিম নিয়ে তারা কাজ করতেছে। তো এই টিমের মধ্যে যারা আছে তারা তলে তলে এই কাজগুলোই করতেছে, যে কাজগুলোর জন্য এত কিছুর পরে
আপনার এগুলো প্রকাশের সুযোগ হয় না। আরেকটা জিনিস আছে, আমাদের আওয়ামী লীগ বিএনপির মধ্যে নেতা হলে দেখবেন ফেসবুকে পোস্ট দিয়ে ঘনাই ফেলে, আরে ভাই আসসালামু আলাইকুম, এই সেই জামাতের মধ্যে এটা নেই। এই যে সায়েম সাদিক, সে যে শিবিরের সভাপতি, বোঝারই সুযোগ হয় নাই। এই যে এত পোলাপেন এখন ভাইসা উঠতেছে, ধারণা করতো সরকার জানতো সামাও, সরকার কিন্তু গোয়েন্দা তথ্যগুলো এগুলো বলতেছিল যে আন্দোলনটার পিছনে এরকম। তো এটার জন্য সরকারও একাংশে দায়ী। কারণ কি, নদীর পানি সোজা পথে প্রবাহিত হবে। আপনি যদি নদীর এই পানিরে আটকান, নদীর পানি তো আর থামে থাকবে না, হয়তো আপনার বাঁধ ভাইঙা সেটা যাবে, অথবা ভিন্ন পথে আপনার যে চর এলাকাগুলো আছে, সমতল ভূমি আছে, সেখানে তারা লিঙ্ক চ্যানেল করে সেগুলোর ভাইঙা বিপরীত প্রান্তে পৌঁছাবে। এটাই রাজনীতি। সোজা লাইনে রাজনীতি করতে না দিলে রাজনীতি বিপরীত লাইনে হবে, আর সেই বিপরীত লাইনের রাজনীতিতে আওয়ামী লীগ কিন্তু ডস খেয়ে গেছে, দিন শেষে পতন হয়ে গেছে। তো আগামী দিনে যদি আওয়ামী লীগ রাজনীতিতে না আসে, বিএনপি জামাতের মধ্যে লড়াইটা হবে। সেই লড়াইয়ে বিএনপির জামাত থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। 3 গুণ বিএনপির মাথায় রাখা উচিত, এমনকি 3টাই ভালো গুণ। সামাজিক মাধ্যমে ইদানিংকালে আওয়ামী লীগের যারা সাইবার যোদ্ধা, তাদেরকে বেশ সক্রিয় দেখা যাচ্ছে। সবাই প্রচার চালাচ্ছেন, প্রোপাগান্ডা চালাচ্ছেন যে এই আওয়ামী লীগ ফিরে এলো বুঝি, এই বুঝি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়ল। তারা প্রচার চালাচ্ছেন যে বর্তমানে যে অবস্থা চলছে তার চেয়ে আওয়ামী লীগের জমানা অনেক অনেক ভালো ছিল। তারা প্রচার চালাচ্ছেন শেখ হাসিনার হাতেই নিরাপদ বাংলাদেশ। আসলে কি এটা সত্য? এক কথায় বলবো যে এই সাইবার যোদ্ধা যারা আছেন তারা সবাই ভুল করছেন। তাদের এই প্রচার এবং প্রোপাগান্ডার ফলে এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা ভালো মানুষ আছেন, নিরাপদ আছেন, তারা বিপদে পড়বেন। এবং তাদের এই ধরনের প্রচার এবং প্রোপাগান্ডার ফলে আওয়ামী লীগের যে রাজনীতি, এটি আগামী দিনে ফিরে আসার যে সম্ভাবনা, এটা ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাবে। আগে বাস্তবতা বুঝতে হবে যে আওয়ামী লীগ কত বড় অন্যায় করেছে, সেই অন্যায়গুলো স্বীকার করা এবং সেই অন্যায় থেকে বের হয়ে আসা, অন্যায়ের জন্য ক্ষতিপূরণ দেওয়া এবং অন্যায়ের ফলে যারা দায়ী ব্যক্তি তাদের শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আওয়ামী লীগ এখান থেকে মুক্তি পাবে না। বোঝার চেষ্টা করুন। এরশাদ সাহেব অনেক উন্নয়ন করেছেন। ব্যক্তিগতভাবে এরশাদ সাহেবের ব্যবহার, আচার আচরণ অতুলনীয়। নরম দিলের মানুষ ছিলেন। ব্যক্তিগতভাবে কারোর প্রতি তিনি শত্রুতা পোষণ করতেন না এবং কাছাকাছি গেলে সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন। কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তার যে অন্যায় হয়েছে, ভুল হয়েছে, তার আসার অর্থাৎ ক্ষমতা আসার যে প্রক্রিয়াটি, এটি ভালো ছিল না। ফলে এখনো পর্যন্ত জাতীয় পার্টি এরশাদকে একটি স্বৈরাচারী দল এবং একটি মন্দ দল হিসেবে, মন্দ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। 1971 সনে জামাতের যে কর্মকাণ্ড, রাজাকার আলবদর আর শামসদের কর্মকাণ্ড, পাকিস্তানি বাহিনীর দোসর হিসেবে তাদের কর্মকাণ্ড, তার ফলে এখনো পর্যন্ত জামাতকে সেই দায় শোধ করতে হচ্ছে। সেই আওয়ামী লীগ জমানাতে যুদ্ধাপরাধীদের যে বিচার, সেই বিচারের মাধ্যমে জামাতের একেবারে টপ লেভেলের যে নেতৃত্ব, সবাইকে শেষ করে দেওয়া হয়েছে। এমনকি এখন জামাতের যারা নেতৃত্বে আছেন সবই মুক্তিযুদ্ধ পরবর্তী জেনারেশন, যারা স্বাধীনতা সেই যুদ্ধের সময় রাজাকার আলবদর ছিলেন না, বা এদের কারোর পিতা। প্রথম আপনি জামাতের যদি ডক্টর শফিকুর রহমানের কথা চিন্তা করেন, ডক্টর মাসুদের কথা চিন্তা করেন, হামিদুর রহমান আজাদ সাহেবের কথা চিন্তা করেন, তারপর আপনার সেলিম উদ্দিনের কথা চিন্তা করেন, তারা 1971 সনে না রাজাকার ছিলেন, না আলবদর ছিলেন, কিন্তু তাদেরকে কিন্তু সেই দায় দায়িত্ব বহন করতে হচ্ছে। সেই অতীতের ভুল ভ্রান্তির জবাব তাদেরকে দিতে হচ্ছে। দ্বিতীয়ত, তাদের কারোর পিতা সেই আল রাজাকার ছিলেন, বদর ছিলেন, বদর বাহিনীর ছিতে ছিলেন, এরকম ঘটনা আমি জানি না, কিন্তু তারপরেও তাদেরকে কিন্তু সেই রাজাকারের গালি এখন পর্যন্ত শুনতে হচ্ছে। বঙ্গবন্ধুর জামানাতে যে দুর্ভিক্ষ এবং বাকশাল, এই দায় থেকে আওয়ামী লীগ এখন পর্যন্ত মুক্ত হয়নি। তো বাকশাল এবং রক্ষী বাহিনী এবং দুর্ভিক্ষর যে যন্ত্রণা, তার চেয়ে 1000 গুণ তারও বেশি অপকর্ম করা হয়েছে 2014 থেকে 2024 এই 10 বছরে। তো সেটা নিয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা আমি এখনো পর্যন্ত দেখছি না। মানুষ এত বেকুব নয়। 2 নম্বর হলো, শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছেন, তার এভাবে পালানোটা কোনো অবস্থাতেই ঠিক হয়নি। তিনি যদি গণপিটুনিতে মারা যেতেন, তারপর তিনি যদি গ্রেপ্তার বরণ করতেন, তিনি যদি হেলিকপ্টারে করে ক্যান্টনমেন্টে থাকতেন, যা কিছু করতেন, কোনো অবস্থাতেই তার পালানোটা ঠিক হয়নি। অনেকে এখনো শেখ হাসিনা ফোবিয়াতে ভুগছেন। সে আয়না ঘর থেকে শুরু করে শেখ হাসিনার জমানাতে যারা জুলুম এবং অত্যাচার ভোগ করেছেন, তাদেরকে ভয় দেখানোর জন্যই মূলত শেখ হাসিনা বারবার বলছেন যে আমি এখনই ঢুকে পড়ব। এটা কোনো ভালো উদ্দেশ্য নয়। এই বাংলাদেশে তাকে বরণ করার মতো কেউ নাই, আওয়ামী লীগের কেউ নাই, নো ওয়ান। কিন্তু তিনি ভয় দেখাচ্ছেন কাকে? তার প্রতিপক্ষকে। এবং এখানেই তার
যে দুষ্ট বুদ্ধি এখন পর্যন্ত রয়ে গেছে। মানুষ বুড়ো হলে, বিপদে পড়লে যাকে বলা হয় তার অনেক পরিবর্তন হয়, সে তওবা করে। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে এরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং সে দিল্লিতে বসে এখন যে সকল গুটি চালছেন, যে সকল কথাবার্তা বলছেন, তাতে করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপদে পড়ে যাচ্ছে, ইউনূস সরকার বিপদে পড়ে যাচ্ছে, আমরা সবাই বিপদে পড়ে যাচ্ছি, এবং সর্বোপরি আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপদে পড়ে যাচ্ছে। আওয়ামী লীগকে যদি বাঁচতে হয়, নেতাকর্মীদের যদি বাঁচতে হয়, তাহলে এই শেখ হাসিনার যে চিন্তা এবং শেখ পরিবারের চিন্তা, এটা মাথা থেকে বাদ দিতে হবে। এদের নাম নিয়ে আগামী 100 বছর বাংলাদেশে শত চেষ্টা করে পুনরায় আওয়ামী লীগের রাজনীতি শুরু করা যাবে না। এটাকে সম্পূর্ণ নতুন একটা ফর্মে নিয়ে আসতে হবে। এবং এখানে অনেকে শেখ হাসিনাকে সে ধরাছোঁয়ার বাইরে রাখতে চান। তিনি কোনো ভুল করেননি, সব ভুল সালমান করেছে, আনিসুল হক করেছে, ওয়াইদুল কাদের করেছে। আপনারা যারা শেখ হাসিনাকে চিনেন, জানেন, তারা তো জানেনই। যারা জানেন না তাদেরকে বলছি, আমি তাকে খুব কাছের থেকে দেখেছি, তার কাছের মানুষ ছিলাম, তার বিরাগ ভাজন হয়েছে, তাকে দুইভাবে দেখেছি। দলের মধ্য থেকে দেখেছি, আবার বিএনপিতে এসে তাকে দেখেছি। তো কাজেই 3 ডাইমেনশন। আওয়ামী লীগের মধ্যে থেকে তার প্রিয়জন হিসেবে একরকম ব্যবহার পেয়েছি, আওয়ামী লীগের মধ্যে থেকে তার বিরাগ ভাজন হয়ে তার ভিন্ন রূপ দেখেছি, আবার তাকে ছেড়ে এসে যখন আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে এসেছি তখন তার অবস্থা দেখেছি। 3 ডাইমেনশন, তার 3টি চরিত্র আমি তাকে দেখেছি খুব ঘনিষ্ঠভাবে। খুব স্পষ্টভাবে বলতে হয় যে ইবলিস বলতে যদি পৃথিবীতে কিছু থাকে, 1 কোটি ইবলিস একত্র করলে যে ধরনের শয়তানি বুদ্ধি ইবলিসের মনোমস্তিষ্ক থেকে আসবে, 1 লক্ষ ইবলিসের সম্মিলিত শয়তানি বুদ্ধি, তার চেয়ে শেখ হাসিনার মনের মধ্যে, ব্রেনের মধ্যে বেশি শয়তানি বুদ্ধি। 1। 2 নম্বর হলো যে এই অনেকগুলো লোককে আমরা সাধু মানে ক্রিমিনাল মনে করছি। বিশ্বাস করেন এই প্রত্যেকটা লোক, তাদেরকে ক্রিমিনাল বানানো হয়েছে আওয়ামী মেশিনের মধ্যে ফেলে এবং শেখ হাসিনার সরাসরি নির্দেশে। পুলিশ কর্মকর্তাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন। কোনো পুলিশ কর্মকর্তা হয়তো তার নিজের স্বার্থে ধর্ষণ করেছেন, ব্যভিচার করেছেন, জমি দখল করেছেন একান্ত ব্যক্তিগতভাবে, কিন্তু রাষ্ট্রীয় যে কর্মকাণ্ডগুলো এর বেশিরভাগই করা হয়েছে শেখ হাসিনার মদদে। এবং যখন শেখ হাসিনার মদদে একটি কাজ করে তিনি পুরস্কৃত হয়েছেন, এসপি থেকে এডিশনাল ডিআইজি হয়েছেন বা ডিআইজি হয়েছেন, তখন লোভের বশবর্তী হয়ে তিনি ওই শেখ হাসিনা যে ধরনের অপরাধ করার জন্য তাকে পুরস্কৃত করেছে, ওইরকম আরেকটা অপরাধ তিনি নিজে নিজে করেছেন। তাহলে তার শুরুটা কিন্তু শেখ হাসিনাকে দিয়ে। এই যে দুর্নীতি, ব্যাংক লুট, বিমা লুট, আমরা সালমান এফ রহমান, আনিসুল হক, এস আলম এদেরকে দায়ী করি। জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহ সাক্ষী, এই প্রত্যেকটা লোকের কাছে জিজ্ঞাসা করে দেখেন, তারা এই কাজগুলো করেছে সরাসরি শেখ পরিবারের নির্দেশে। নিজেরা 10 টাকা চুরি করেছে তো ওদেরকে 5 টাকা ভাগি দিয়েছে, ক্ষেত্র বিশেষে আরো বেশি। এখানে 1 লাখ 2 লাখ এবং শেখ পরিবারের যত আত্মীয় স্বজন আছে সবাই মিলে প্রতিটি মন্ত্রণালয়কে যেভাবে তারা দুর্নীতির আখড়া বানিয়েছে, তার কিছু নমুনা এই সোহেল তাজ সাহেব আমেরিকা যাওয়ার আগে তিনি খোলামেলা এই বক্তব্যগুলো দিয়ে গেছেন। এই যে আসাদুজ্জামান খান কামাল, আমরা তাকে এখন দুর্নীতিবাজ মনে করি, এই লোকটা এমন ছিলেন না। এই লোকটিকে শেখ হাসিনা এবং শেখ পরিবার এরা দুর্নীতিবাজ বানিয়েছে। সালমান এফ রহমান এরকম ছিলেন না, হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল এন্টারপ্রেনিয়র। কিন্তু এরশাদের মতো একটা দুর্নীতিবাজের কবলে পড়ে এই প্রথম সে ব্যবসার বাইরে গিয়ে দুর্নীতি শুরু করে। তারপরে দুর্নীতি করতে 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 আজকের এই পর্যায়ে সে যে এসেছে, সে সবাইকে এরশাদকে ভাগ দিয়েছে। অন্য জমানাতে যদি কোনো বিএনপি জমানাতে, 111 জমানাতে দুর্নীতি করে থাকে, সেটার ভাগ তাদেরকে দিয়েছে। শেখ হাসিনাকে সে ভাগ দিয়েই দুর্নীতি করেছে। এই যে আনিসুল হক আইনমন্ত্রী, এই যে দুর্নীতি করেছে, আপনার কি মনে হয় সে ভাগ দেয়নি? জয়কে ভাগ দেয়নি, অন্য কাউকে ভাগ দেয়নি, সবাইকে ভাগ দিয়েছে। মূল ব্যাপার হলো যে আপনি কারো আনুগত্য করবেন, দলদাস হবেন, কারো পক্ষে কথা বলবেন, সেটা ভিন্ন একটা দিক। অনেকে যেমন আমাকে বলেছেন যে জয় সম্পর্কে আপনি প্রশংসা করেছেন। আমি বললাম হ্যাঁ, জয় সম্পর্কে প্রশংসা করেছি, সে হারওয়ার্ডে পড়েছে, প্রশংসা করেছি, তার বুদ্ধির লেভেল 9 উপরে প্রশংসা করেছি, কিন্তু আমি একবারও বলিনি যে সে অপকর্ম করেনি। বরং সে এতটা কৌশলে, এতটা বুদ্ধিমত্তা নিয়ে অপকর্ম করেছে একটার পর একটা, সেই 2009 সন থেকে, যে এখনো পর্যন্ত আমরা কাগজে কলমে সরাসরি তাকে ধরতে পারছি না যে এই কাজটি জয় এই ব্যাংক চেকের মাধ্যমে নিয়েছে, এর মাধ্যমে সিঙ্গাপুরে টাকা পাচার করেছে, এর মাধ্যমে আমেরিকাতে এই কাজগুলো করেছে। হাতে কলমে আমরা এখন পর্যন্ত ধরতে পারছি না। আমি ওই জায়গাটাতে টাচ করেছি যে জয়ের মতো লোককে যদি আপনাকে মোকাবিলা করতে হয়, আপনাকে তার চাইতে অপকর্ম করার ক্ষেত্রে আরো অনেক বেশি বুদ্ধিমান হতে হবে, কৌশলী হতে হবে, এবং তাকে মানে তার বিরুদ্ধে আপনি লড়বেন, আগে আপনাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে।
আপনি শেখ রেহানার কথা চিন্তা করেন, সে ম্যাট্রিকে স্ট্যান্ড করেছিলেন, তার ছেলে মেয়ে যারা আছে সবাই মেধাবী, টিউলিপ, ববি, রূপন্তী। তার যে স্বামী তিনি ডক্টর শফিক সিদ্দিকী, ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট প্রফেসর অফ ঢাকা ইউনিভার্সিটি। তো তার মতো লোকরে সে নাকে দড়ি দিয়ে সে ঘুরিয়েছে। এরপর তার যে দেবর ডক্টর মেজর জেনারেল তারেক সিদ্দিকী, দুর্নীতির যাকে বলা হয় মাস্টার মাইন্ডও বলা হবে না, দুর্নীতির দানব। এখন দেখেন এই সব জায়গা থেকে এস আলম থেকে শুরু করে সব ক্ষেত্রে এখন বের হয়ে আসছে সৈয়দ আবুল হোসেন, তারপরে যোগাযোগ মন্ত্রণালয়ের ওবায়দুল কাদের থেকে শুরু করে এই রাষ্ট্রের ক্রিমগুলো কোনো রকম শব্দ উচ্চারণ না করে, কথা না বলে, নড়াচড়া না করে তিনি এই বিরাট একটা অর্থ তিনি লোপাট করেছেন বলে এখন সবাই দশমুখে বলছে এবং প্রমাণ সহকারে। তো এই তাকে দেখে বা তার আচরণ দেখে 5 তারিখের আগে, আগস্ট মাসের 5 তারিখের আগে অনেকে সন্দেহ করেছেন যে শেখ রেহানা অনেক কিছু করেছে, কিন্তু তিনি এইভাবে করতে পারেন এটা আমি কি কল্পনা করেছি? সে যে চুপ থেকেছে, নীরব থেকেছে এবং তার বোনকে অর্থাৎ শেখ হাসিনাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, গণভবনের মধ্যে যারা বসবাস করেন তারা এটা জানেন। তো কাজেই শেখ রেহানার বিরুদ্ধে যদি আপনাকে লড়তে হয় তাহলে আপনাকে ওই ধরনের মেধা থাকতে হবে। আপনি দেখুন সে বোনের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল, নিরাপদে পালিয়ে গেল, আবার বোনকে সে দিল্লিতে রেখে এখন সে মজা রাজার হালে ইংল্যান্ডে গিয়ে আছে, তার মেয়ে মন্ত্রী। আপনি কি বলবেন বলেন? এখন এই বাংলাদেশে তারা যে ইমেজগুলো হারিয়ে ফেলেছে এবং তাদের বিরুদ্ধে যে তথ্য এবং উপাত্ত যেভাবে যাকে বলা হয় প্রকাশিত হচ্ছে, আপনার কি মনে হয় যে তারা আবার ফিরে আসবে, আবার রাজনীতি করবে এবং এই বাংলার জমিনে তাদের আবার ডাইনেস্টি শুরু হবে? যদি ভেবে থাকেন এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি একমত পোষণ করি না। বরং আমি ভয় পাই যে বাংলাদেশে এত দুরবস্থা, এত অপরাধ, এত অন্যায়, এত জুলুম, সবকিছুর সঙ্গে আবার আওয়ামী লীগ দিল্লি থেকে কলকাঠি নাড়ছে, আন্ডারওয়ার্ল্ড থেকে কলকাঠি নাড়ছে, দেশকে অশান্ত করছে। আর এই দেশের যা কিছু হচ্ছে এটা দেখে শেখ হাসিনা দিল্লির লদি গার্ডেনে গিয়ে, দিল্লির অভিজাত পার্ক, আপনারা যারা লদি গার্ডেন চিনেন তারা খুব ভালো করে জানেন সেটি কোথায় অবস্থিত। তো সেখানে তিনি সদল বলে ঘুরে বেড়াচ্ছেন, স্ট্যাটাস দিচ্ছেন, রং তামাশা করছেন, অট্টহাসি দিচ্ছেন। এই কোনো কিছুই তার জন্য কল্যাণ বয়ে আনবে না, আওয়ামী লীগের জন্য কল্যাণ বয়ে আনবে না এবং আমাদের দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না। শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের লোকজনের যেভাবে আবেগ, জামাতের লোকজন তাদের নেতাকর্মীদের নিয়ে খুব আবেগে ভাসছেন, ইউনূস সাহেবের যারা লোকজন তারাও আবেগে ভাসছেন, আর আমরা যারা সাধারণ মানুষ আমরা কোথায় যাব? কিংবা বিএনপি যারা লোকজন তারাও বিএনপি নেতাদেরকে নিয়ে ভাবছেন। কিন্তু মধ্যে থেকে আমাদের যে সর্বনাশ হয়ে যাচ্ছে প্রতিদিন, এটি নিয়ে কথা বলতে গেলেই লোকজন জিজ্ঞাসা করে যে আপনার কোনো চরিত্র নাই, আপনি কোন দলের, আপনি ভবিষ্যতে কোন দলে যোগদান করবেন বলেন? আপনাদের মুখ আছে বলতে থাকেন, আর আমারও মুখ আছে, আমি বলে যাচ্ছি, সময়ই প্রমাণ করবে আমি কোন দলের। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।